আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি উম্মিনাহার সওদা চৌধুরী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, সানেমতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। তো স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আবারও চলে এসেছি লাইভে তোমাদের সাথে কিছুটা সময় পড়াশোনার মধ্য দিয়ে কাটাবো বলে। তো আজকে আমার সাথে তোমরা যারা থাকছো তারা হচ্ছে বিবিএস ডিগ্রি প্রথম বর্ষ, এবং তোমাদের আজকে যে বিষয়ের উপর আমি আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনার মূল বিষয়। তো এই বিষয়ে আসো আমরা দেখি কোন অংশটুকু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টুকু নিয়ে, সেটা হচ্ছে যোগাযোগ কি এবং যোগাযোগের প্রকারভেদ। তাহলে আসো এবার আমরা চলে যাই মূল আলোচনায়। তাহলে আসো প্রথমেই আমরা দেখি যে যোগাযোগ কি। এই যোগাযোগটা আমরা কোথায় পড়েছি কিছুটা হলেও নিশ্চয়ই আমাদের মনে আছে। আমরা জানি যে ব্যবস্থাপক কিছু কার্যাবলী সম্পাদনের মধ্য দিয়ে তার ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পাদন করে। তো এই যে ব্যবস্থাপকীয় কার্যসমূহ, এই কার্যসমূহের একটি কার্যই হচ্ছে যোগাযোগ, এবং এই যোগাযোগ প্রক্রিয়াটা, এই যে ব্যবস্থাপকীয় কার্যসমূহ আছে তার মধ্যে সর্বাপেক্ষা একটি গুরুত্বপূর্ণ কার্য। কেননা ব্যবস্থাপক যা কিছুই করেন, তাকে যা কিছুই করতে হয়, তার সব কিছুই কিন্তু কি করতে হয়? যোগাযোগের মধ্য দিয়ে সম্পাদন করতে হয়। অর্থাৎ ব্যবস্থাপক যা করে তার সমস্ত কাজটাই যোগাযোগের সাথে জড়িত। তাহলে আমরা দেখি যে আসলে এই যোগাযোগটা কি। আমরা যদি সাধারণ অর্থে বলি তাহলে বলবো যোগাযোগ হলো একটি তথ্যের আদান প্রদান, ধারণার বিনিময়, এবং কার সাথে? একা একা তো তথ্যের আদান প্রদান হয় না। তাহলে দুই বা ততোধিক পক্ষের মধ্যে কি হয়ে থাকে? এই যোগাযোগটা সংগঠিত হয়ে থাকে। তাহলে একটি তথ্য বা ধারণা, এই যে তথ্য বা ধারণা, এটা বিনিময় হয় কার মধ্যে? দুই বা ততোধিক পক্ষের মধ্যে। এই যে দুই বা ততোধিক পক্ষের মধ্যে তথ্য বা ধারণার আদান প্রদান হয়, এটাই হচ্ছে কি? যোগাযোগ। তাহলে আর একটু আমরা ডিটেলসে আসি যে এই যোগাযোগটা কি। আমরা আসলে আর কিভাবে বলতে পারি এই যোগাযোগটা কি? ব্যাপক অর্থে যদি আমরা বলি তাহলে বলবো যোগাযোগ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে পক্ষসমূহের মধ্যে কি করা হয়? এই যে বিভিন্ন তথ্য থাকে, বিভিন্ন রকম ধারণা, ভাব, তারপরে মতামত, বিভিন্ন সংবাদ, এই যে এই বিষয়গুলোর আদান প্রদান হয়ে থাকে। এবং এই যোগাযোগটা হচ্ছে কি? এই যোগাযোগের যে মাধ্যম বা এর মূল উপাদান যদি আমরা বলি তাহলে এখানে আমরা কিছু শব্দ পাবো, যেটা হচ্ছে যে অর্থাৎ যোগাযোগ কার্যক্রমটা সম্পাদন করতে গেলে আমরা কিছু উপাদান লক্ষ্য করব। সেটা হচ্ছে এখানে কে থাকতে হবে? এখানে প্রেরক থাকতে হবে। এখানে প্রেরকের কি
কিছু সংবাদ থাকবে, যে সংবাদগুলো সে প্রাপকের কাছে পৌঁছে দিবে। তাহলে প্রেরক থাকছে যিনি সংবাদ, আমরা প্রথমেই বলেছি কি দুই বা ততোধিক পক্ষ আছে যাদের মধ্যে এই যোগাযোগ প্রক্রিয়াটা সম্পাদন হয়। এই দুই বা ততোধিক পক্ষের মধ্যে তাহলে কে থাকছে এবং কি থাকছে, এটাকেও আমরা এই বিষয়টাকেও আমরা মূল উপাদান বলতে পারি, যেটা হচ্ছে যে সেখানে কি থাকছে, প্রেরক থাকছে, অর্থাৎ একজন সংবাদ প্রেরণ করছেন। তাহলে তিনি কি প্রেরণ করছেন, তিনি সংবাদ প্রেরণ করছেন। তাহলে প্রেরক থাকছেন, সংবাদ থাকছে, এবং এই সংবাদটা কার কাছে দিচ্ছে, যার কাছে পৌঁছাচ্ছে সে হচ্ছে প্রাপক। তাহলে এখানে প্রাপক থাকছে। এখন এই যে প্রেরক সংবাদ প্রেরণ করবে, তো এর একটা কিন্তু মাধ্যম লাগবে। তাহলে এখানে আমরা আরেকটি উপাদান পেলাম, সেটা হচ্ছে মাধ্যম বা চ্যানেল। আবার দেখা যাচ্ছে এই যে প্রেরক প্রাপকের কাছে সংবাদ প্রেরণ করছে, প্রাপক এটা প্রাপ্তির পর তার মতামত আবার পুনরায় কিন্তু কার কাছে পৌঁছাচ্ছে, প্রেরকের কাছে পৌঁছাচ্ছে। এই যে এই পৌঁছানোর বিষয়টা, এটা হচ্ছে ফলাবর্তন। তাহলে আমরা এই পেয়ে গেলাম যে যোগাযোগটা কি। যোগাযোগটা দেখতে গিয়ে আমরা দেখলাম যে এখানে দুটি পক্ষ আছে, দুটি পক্ষের মধ্যে ভাব, তথ্য, ধারণা, মতামত এগুলোর কি হয়, আদান প্রদান হয়। এবং এই আদান প্রদানটা কিসের মাধ্যমে হয়, এটা একটা চ্যানেলের মাধ্যমে হয়। তাহলে সংবাদ পেলাম, প্রেরক পেলাম, প্রাপক পেলাম, এবং কিসের মাধ্যমে আমরা দিলাম, অর্থাৎ একটা চ্যানেল আমরা পেলাম। আবার উভয়ের মধ্যে এই যে মত বিনিময় হলো, অর্থাৎ প্রাপকের যে প্রেরকের যে ধ্যান ধারণা, তার যে অভিপ্রায়, সে কি জন্য সংবাদটা পাঠালো, এটা বোঝার পর প্রাপক আবার প্রেরকের কাছে তার অভিব্যক্তি প্রকাশ করছেন, এটা হচ্ছে ফলাবর্তন। তাহলে আমরা মোটামুটি ভাবে দেখলাম যে যোগাযোগটা কি এবং যোগাযোগটা আসলে কিভাবে ঘটছে, কার মধ্যে ঘটছে, এখানে কে থাকছে। তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হলাম। এখন হচ্ছে যে এই যোগাযোগটা তাহলে কি হচ্ছে, এবং এই যোগাযোগটাকে আমরা তখনই একটি পূর্ণাঙ্গ যোগাযোগ বলবো যখন আমরা তো প্রথমেই বলেছি যে কি হবে, প্রেরক তার সংবাদটা প্রাপকের কাছে পাঠাবে, এবং প্রেরক যে তার ইচ্ছে অভিপ্রায় সে কি জন্য পাঠাচ্ছে সেটা প্রাপক বুঝে আবার প্রেরকের কাছে প্রেরণ করবে। সেটাই সেই জিনিসটাই হচ্ছে যে কি যোগাযোগকে আমরা তখনই পূর্ণাঙ্গ যোগাযোগ বলে আমরা এটাকে বিবেচিত করব যখন দেখব যে প্রেরিত যে তথ্য ও ধারণা প্রাপকের নিকট, মানে প্রেরক কি উদ্দেশ্যে পাঠিয়েছেন তার অভিপ্রায় অনুযায়ী যখন বোধগম্য হবে, তখনই আমরা তাকে একটি পূর্ণাঙ্গ যোগাযোগ বলবো। এবং এখানে আমরা আরো একটি কথা তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে যে তথ্য প্রেরণ কে করছে, প্রেরক তথ্য প্রেরণ করছে, অর্থাৎ প্রেরকের তথ্য প্রেরণের মধ্য দিয়ে এই যে এই যোগাযোগ প্রক্রিয়া, এই যোগাযোগ প্রক্রিয়াটার সূচনা ঘটছে। এবং প্রেরক কি করছে, একটি মাধ্যমে সে সংবাদ প্রেরণ করছে, এবং প্রাপক কি করছে, তার প্রতিউত্তর প্রদানের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়াটা শেষ করছে। এই যে প্রাপ্ত সংবাদের প্রতিউত্তর যাচ্ছে, এটাকেই আমরা বলবো ফলাবর্তন। তাহলে আমরা এতক্ষণে নিশ্চয়ই ক্লিয়ার যে আমাদের যোগাযোগটা আসলে কি। তাহলে এবার আমরা আসি যোগাযোগের প্রকারভেদ। তাহলে যোগাযোগের প্রকারভেদে যাবার আগে আমরা আরেকবার একটু যোগাযোগের সংজ্ঞাটা দেখে নিই, যেটা হচ্ছে যে কি দুই বা ততোধিক ব্যক্তি, দল বা পক্ষের মধ্যে কোনো সংবাদ, তথ্য, ভাব, তার মনের ইচ্ছে, আকাঙ্ক্ষা, তার মনোভাব, এই যে ইত্যাদির বিনিময়, এই বিনিময় হওয়াটাকেই আমরা বলবো যোগাযোগ। তাহলে এবার আসি যোগাযোগের প্রকারভেদ, অর্থাৎ কি কিভাবে এই যোগাযোগ প্রক্রিয়াটা সম্পাদন হয়। তাহলে আমরা প্রথমেই বলবো
আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ। এই আনুষ্ঠানিকতা আসলে কি? নির্ধারিত নিয়ম নীতি মধ্য দিয়ে যে কাজটা সম্পাদন করা হয় সেটাই হচ্ছে আনুষ্ঠানিকতা। অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার নিজস্ব যে নিয়ম নীতি ধ্যান ধারণা আছে তার আলোকে যে কাজটি সম্পাদন করে সেটাই হচ্ছে কিন্তু আনুষ্ঠানিকতা। তাহলে এখন আমরা আসি এই আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ ব্যবস্থাটা। এই আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ এবং আরেকটি হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। এই আনুষ্ঠানিক যোগাযোগটা কি? আনুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত যে চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নিজস্ব যে অফিসিয়াল নিয়ম নীতি আছে, হ্যাঁ, তাদের ধ্যান ধারণা, এটার উপর ভিত্তি করে যে যোগাযোগ ব্যবস্থাটা করা হয়, সম্পাদন করা হয়, সেটাই হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। এবং এটা সাধারণত কিভাবে করা হয়? এটা কথোপকথনের মধ্য দিয়ে, তাদের যে নীতি বিবরণী থাকে তার মাধ্যমে, রিপোর্ট প্রদানের মাধ্যমে, বুলেটিন প্রদানের মাধ্যমে, হ্যাঁ, এগুলোর মধ্য দিয়ে এই সংগঠন, এই আনুষ্ঠানিক যোগাযোগটা সম্পাদন করা হয়। একটু বলে নেই ছাত্রছাত্রীরা, তোমরা কি মানে আসলেই বুঝতে পারছো বা কিছু দেখো, বা আমাকে দেখতে পাচ্ছ কিনা, মনিটর দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, না পেলে তোমরা ইয়ে করতে পারো, তখন আমি দেখবো আর কি, তোমরা মন্তব্য করতে পারো যে আসছি কিনা, তোমরা তোমাদের মতামতটাও দিতে পারো। আচ্ছা, তারপরে আমরা আসি অনানুষ্ঠানিক যোগাযোগ। অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে, আমরা আনুষ্ঠানিক যোগাযোগ করলাম কি আনুষ্ঠানিকতার ভিত্তিতে, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে প্রতিষ্ঠিত যে নিয়ম নীতি আছে তার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়। তাহলে অনানুষ্ঠানিক যোগাযোগ, প্রতিষ্ঠানের যে নিয়ম নীতি আছে এটাকে ব্যতি রেখেই প্রতিষ্ঠানের অভ্যন্তরে যারা থাকছে, অর্থাৎ বিভিন্ন পক্ষ থাকছে, তাদের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থাটা সম্পাদন করা হয় সেটাই হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। তাহলে এবার আসো আমরা দেখি পরের যোগাযোগ ব্যবস্থাটা কি। দ্বিতীয় যদি আমরা দেখি প্রকারভেদ, সেটা হচ্ছে সাংগঠনিক পরিবেশ ভিত্তিক যোগাযোগ। এই সাংগঠনিক পরিবেশ ভিত্তিক যোগাযোগটা কি? এটা হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ এবং আরেকটি হচ্ছে বাহ্যিক যোগাযোগ। তাহলে অভ্যন্তরীণ যোগাযোগটা কি? এই যে আমরা যেমন আনুষ্ঠানিকতা, অনানুষ্ঠানিকতা, এই শব্দ দুটির সাথে কিন্তু যখনই আমরা শুনি তখনই কিন্তু একটু আন্দাজ করতে পারি যে আসলে বিষয়টি কি হতে পারে। ঠিক তদ্রূপই এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগ, এই শব্দ দুটোতেও কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে বিষয়টি কিরকম হতে পারে। তাহলে অভ্যন্তরীণ যোগাযোগটা কি? অভ্যন্তরীণ যোগাযোগ হচ্ছে একই সংগঠন, অর্থাৎ সংগঠন কাঠামোর ভিতরে মধ্যস্থিত যে বিভিন্ন পক্ষসমূহ আছে, অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার সাংগঠনিক কাঠামোর মধ্যে যে বিভিন্ন পক্ষ আছে এদের মধ্যে যে ভাব বা তথ্যের বিনিময় হয় বা তথ্য আদান প্রদান হয়, এটাই হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ। অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে কর্মরত কর্মকর্তা যারা অবস্থান করছেন তাদের মধ্যেই যোগাযোগটা সীমিত। তাহলে আসি আমরা যে বাহ্যিক যোগাযোগটা কি। আমরা অভ্যন্তরীণ যোগাযোগে পড়েছি যে প্রতিষ্ঠানের ভিতরে যারা অবস্থান করছেন তাদের মধ্যে। তাহলে বাহ্যিক যোগাযোগটা হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে কিছু পক্ষ থাকে, অর্থাৎ কিছু ব্যক্তি, হ্যাঁ, প্রতিযোগী প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু
প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে। তাহলে প্রতিষ্ঠানের সাথে জড়িত, প্রতিষ্ঠানের বাইরে যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান অবস্থান করছে তাদের মধ্যে যে যোগাযোগটা রক্ষা করা হয়, যোগাযোগটা করা হয়, সেটাই হচ্ছে কি বহিস্থ বা বাহ্যিক যোগাযোগ। এবার আসি আমরা তৃতীয় প্রকারভেদে আসি, সেটা হচ্ছে তথ্য প্রবাহের ভিত্তিতে যোগাযোগ। তথ্য প্রবাহের ভিত্তিতে যোগাযোগ, এটা হচ্ছে 4 রকম। একটা হচ্ছে নিম্নগামী যোগাযোগ, ঊর্ধ্বগামী যোগাযোগ, সমান্তরাল যোগাযোগ এবং কৌণিক যোগাযোগ। তাহলে নিম্নগামী যোগাযোগ কি? একটি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন স্তরের কর্মীরা থাকছে, এদের মধ্যে কি করা হচ্ছে? একটি যোগাযোগ রক্ষা করে কার্যাবলী সম্পাদন করা হচ্ছে। তাহলে এই যোগাযোগটা হচ্ছে যখন ঊর্ধ্বতর কর্মকর্তা অর্থাৎ উপরের স্তরে কর্মরত যে নির্বাহী আছে তাদের নিকট থেকে যখন বার্তা নিচের স্তরের যারা কর্মরত আছেন তাদের নিকট প্রেরিত হয়, সেটাই হচ্ছে কি নিম্নগামী যোগাযোগ। এক্ষেত্রে কি করে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার অধস্তনদের নিকট কি করে আদেশ, নির্দেশ, কর্মসূচি ইত্যাদি প্রেরণ করে, এটাই হচ্ছে নিম্নগামী যোগাযোগ। এখন আসি আমরা ঊর্ধ্বগামী যোগাযোগ কি? ঊর্ধ্বগামী যোগাযোগ হচ্ছে এই যে উচ্চ স্তরের নির্বাহীরা নিম্ন স্তরের ব্যক্তিদের কাছে সংবাদ প্রেরণ করছে। তো এটাও কিন্তু উচ্চ স্তরের যারা অবস্থান করছেন তারা কিন্তু তাদের কাছ থেকে, যেটা আমরা যোগাযোগের প্রথমেই পড়েছি যে ফলাবর্তন, এরকম একটা আশা তারা করে। অর্থাৎ প্রাপক তার আদেশ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা নিম্ন স্তরের কর্মীদের কাছে পাঠিয়েছে যে সংবাদ, তারা কতটুকু অবগত হচ্ছে, বুঝতে পেরেছে এবং তারা কি করছে, এই যে একটা ফলাফল তারা আবার কি করে ঊর্ধ্বতন বা এই নির্বাহীদের নিকট প্রেরণ করে এবং নির্বাহীদের কাছ থেকে তারা তাদের সমস্ত চাওয়া পাওয়া, অভিযোগ, তাদের কার্য পরিচালনার জন্য কিছু পরামর্শ তারা কিন্তু কি করে আশা করে। এই যে এই আশা ব্যক্ত করে তারা ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করে, এটাই হচ্ছে ঊর্ধ্বগামী যোগাযোগ। এবার যদি আসি সমান্তরাল যোগাযোগ। সমান্তরাল যোগাযোগ হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে কেবল ঊর্ধ্বতন থেকে অধস্তন বা অধস্তন থেকে ঊর্ধ্বতনের মধ্যেই যে যোগাযোগ রক্ষা হয় তা না। সম লেভেলে যারা অবস্থান করছেন একটি প্রতিষ্ঠানের ভিতরে, সম লেভেলে অর্থাৎ সম পদে, সম পর্যায়ের যে ব্যক্তিবর্গ থাকছেন, কর্তৃপক্ষ থাকছেন, তাদের মধ্যে যে যোগাযোগটা সম্পাদন হয় সেটাই হচ্ছে সমান্তরাল যোগাযোগ। এবার আসি কৌণিক যোগাযোগ। কৌণিক যোগাযোগ হচ্ছে যে যেখানে তথ্যের প্রবাহ খাড়াখাড়িভাবেও হচ্ছে না কিংবা সমান্তরালভাবেও হচ্ছে না, এভাবে না হয়ে আঁকা বাঁকা ভাবে হচ্ছে, সেটাই হচ্ছে কৌণিক যোগাযোগ। এবং এই কৌণিক যোগাযোগটা কিন্তু তত বেশি প্রতিষ্ঠানে ব্যবহৃত হতে দেখা যায় না। এবার আমরা আসি চতুর্থ প্রকারভেদ। এই চতুর্থ প্রকারভেদে আমরা দেখব কার্যভিত্তিক যোগাযোগ। এটা হচ্ছে প্রথমেই আমরা পড়ব সাংগঠনিক ভিত্তিক যোগাযোগ, রুটিন যোগাযোগ, বিশেষায়িত বিভাগীয় যোগাযোগ এবং উন্নয়নমূলক যোগাযোগ। সাংগঠনিক যোগাযোগটা কি? সাংগঠনিক যোগাযোগ হচ্ছে প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোতে যোগাযোগের যে নীতি নিয়মাবলী আছে তার মধ্য থেকে যে যোগাযোগটা সম্পাদন করা হয় সেটা হচ্ছে সাংগঠনিক
যোগাযোগ, অর্থাৎ তার সাংগঠনিক কাঠামোটা কেমন, তার নীতি, তার পলিসি কি, প্রণয়নটা কেমন, কিভাবে তারা অন্যের সাথে যোগাযোগ করবে, নির্দেশ প্রদানের প্রক্রিয়াটা কেমন, হ্যাঁ, তারপরে আবার এই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়াটা কেমন, এই যে কাঠামোগুলো নির্ধারিত থাকছে, এর মধ্য থেকে যে যোগাযোগ ব্যবস্থাটা সম্পাদন হয় সেটাই হচ্ছে সাংগঠনিক যোগাযোগ। তারপর যদি আসি আমরা রুটিন যোগাযোগ, একটি প্রতিষ্ঠান প্রতিনিয়তই রুটিন মাফিক যে যোগাযোগ ব্যবস্থাটা সম্পাদন হচ্ছে, যোগাযোগ কার্যক্রম সম্পাদিত হচ্ছে, সেটাই হচ্ছে কি রুটিন যোগাযোগ। আবার যদি আমরা আসি আরেকটিতে, সেটা হচ্ছে বিশেষায়িত বিভাগীয় যোগাযোগ। এটা হচ্ছে যে প্রতিষ্ঠানের অন্তর্গত যে বিভিন্ন বিভাগ আছে, সেই বিভাগের মধ্যে, অর্থাৎ বিভাগের নিজেদের মধ্যে যে লিখিত স্মারক বা রিপোর্ট প্রদানের মধ্য দিয়ে, চিঠিপত্রের মধ্য দিয়ে যে যোগাযোগটা রক্ষা করা হয়, সেটাই হচ্ছে বিশেষায়িত বিভাগীয় যোগাযোগ। এবার আসি লাস্ট যোগাযোগ, সেটা হচ্ছে উন্নয়নমূলক যোগাযোগ, অর্থাৎ উন্নয়নের জন্য যে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় প্রকার যোগাযোগই এখানে সংগঠিত হতে পারে, কিন্তু এর কি টার্গেটটাই হচ্ছে উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত যে যোগাযোগটা, সেটাই আমরা বলবো উন্নয়নমূলক যোগাযোগ। এবং এটা আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়েও হতে পারে, আবার আনুষ্ঠানিকতা পালন না করে অনানুষ্ঠানিকতার মধ্য দিয়েও এই যোগাযোগটা রক্ষা হতে পারে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের যোগাযোগ ব্যবস্থার প্রকারভেদ। এখন কথা হচ্ছে এই যে এই যোগাযোগ প্রক্রিয়া, যোগাযোগ কাঠামো, যোগাযোগ ধরন, এটা কিন্তু আমরা যদি বলি যেটা এটা অপরিবর্তনশীল, তাহলে ঠিক হবে না। কেননা আমরা জানি ব্যক্তি জীবন থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, আন্তর্জাতিক পর্যায়ে সকল পর্যায়েই কিন্তু কি এই যোগাযোগ প্রক্রিয়াটা আছে, যে যোগাযোগ প্রক্রিয়াটার মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে কি তথ্য ভাবের আদান প্রদানের বিনিময়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবং এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে আমরা এটাকে বিবেচিত করতে পারি। এখন এই যে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে এই যোগাযোগটা রক্ষা করা হচ্ছে, তখন কিন্তু নির্ধারিত একটি কাঠামোতে এটা পালিত হচ্ছে না। এটা প্রতিষ্ঠান ভেদে, ব্যক্তি বিশেষে, কার্য বিশেষে এটা কিন্তু পরিবর্তনশীল। অতএব যার যেরকম প্রতিষ্ঠান ভেদে যেরকম যোগাযোগ কাঠামো দরকার, সেই প্রতিষ্ঠান কিন্তু সেরকম কাঠামো ব্যবস্থায় তারা সেই কাঠামোর মধ্য দিয়ে যোগাযোগ কার্যক্রম তারা সম্পাদন করে। তাহলে আমরা বলবো এটা কিন্তু অপরিবর্তনশীল, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী ব্যক্তি তার ক্ষেত্র অনুযায়ী কি করবে, যোগাযোগ কোন রকম যোগাযোগ সে রক্ষা করবে, সে নির্ধারণ করবে এবং সংবাদের আদান প্রদান করবে। তাহলে এটাই ছিল তোমাদের সাথে আজকে এই যে যোগাযোগ ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থাটা কত প্রকারের হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে অবশ্যই ইনবক্সে জানতে চাইলে আমি তোমাদেরকে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই। দেখা হবে আবারও আগামী ক্লাসে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, দোয়া করি। তাহলে সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।